ওয়েলকাম সবাইকে পার্ট 2তে স্বাগত জানাই। আমরা পার্ট 1টি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। তো পার্ট 1-এ গ্রুপ সির প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেখে নিয়েছি। তো এই পার্ট 2তে আমরা গ্রুপ ডির কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। আর যারা পার্ট 1 না দেখে পার্ট 2তে সরাসরি চলে এসেছো, তাদের যদি পার্ট 1 বা এই মডেল 8-এর গ্রুপ সির পর্যন্ত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে প্রথমে পার্ট 1-এর লিঙ্কটি দেওয়া রয়েছে, তোমরা ওখানে ক্লিক করে দেখতে পারো। তো আর বিশেষ দেরি না করে আমরা কোশ্চেনটা নিয়ে শুরু করছি, যেখানে গ্রুপ ডির 4.1 কি বলছে যে চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটিকে লেখচিত্রের ভি বনাম টি সাহায্যে প্রকাশ করো। এই যে চার্লসের সূত্রটিকে বিবৃতি দেওয়া হলো। নেক্সট লেখচিত্র যেটার কথা বলেছিল, এই যে লেখচিত্রটি দেওয়া হয়েছে। তো এখানে ভি বনাম টি রয়েছে, এখানে ভি বনাম থিটা রয়েছে, তোমরা এটিকে টি করে নিও। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। এখানে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, তো এর সমস্যাটা আমরা একটু দেখে নেব। CH2 হোল এক্স সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21 হলে এক্সের মান কত? তো আমরা এটা আগে ক্যালকুলেশন করে নিই। আমাদের সংকেতটি দিয়েছে CH2 হোল এক্স এবং যেখানে বাষ্প ঘনত্ব ডি সমান বলেছে 21। তো এটার আণবিক ভর কিভাবে আমরা নির্ণয় করব? যে আণবিক ভর সি এর জন্য 12 প্লাস এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ইন্টু এক্স যেমন আছে এক্স রাখলাম। তো 12 প্লাস 1 2 2, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম এক্স। তো 12 সঙ্গে 2 যোগ করলে আমরা পাচ্ছি 14 এক্স। এই হচ্ছে আমাদের আণবিক ভর। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে জানি এম সমান 2D। তো এম এর মান কত এসেছে? আণবিক ভর মানে এম 14x সমান 2 ইন্টু ডি এর মান আমাদের প্রশ্নে বলা হয়েছে 21। তো এক্স এপাশে গুণ রয়েছে, 14 এদিকে গুণ আকারে রয়েছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তো ভাগ দিলাম। তো কাটাকাটি করলে এটা 7 দিয়ে দিতে পারে, 7 2 গুণে 14, 7 3 21, 2 2 কেটে গেল, আমরা তাহলে পাচ্ছি এক্সের মান পাচ্ছি 3। অতএব আমাদের সংকেতটা কি দাঁড়াচ্ছে? CH2 এক্সের কাছে 3। তো এই সংকেতকে আমরা লিখতে পারি C3H 2 3 6। ওকে, তো আমাদের এখানে এক্সের মান চেয়েছে, এক্স সমান হয়ে গেল 3। এবারে নেক্সট বলছে 2 মোল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে মৌলটি উৎপন্ন হলো বা এই যে গ্যাসটি, একে সম্পূর্ণ দহন করলে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়, তার বিক্রিয়াটা আগে আমরা একটু দেখে নেব। তো আমাদের সংকেতটি বা গ্যাসটি ছিল C3H6। দহন করবার জন্য ওকে অক্সিজেন দিতে হবে। এখান থেকে আমরা বিক্রিয়াটি পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড CO2 তৈরি হবে এবং H2O জল তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটি ব্যালেন্স করলে CO2 সামনে 3 চলে আসবে এবং H2O এর সামনে 3 চলে আসবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু নেই মানে 1 রয়েছে, আর 1 মানে এটি হচ্ছে 1 মোল। আর কার্বন ডাইঅক্সাইড 3 গুণিতক কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হয়ে থাকে? যে 22.4 লিটার। তাহলে যেহেতু এটা আমরা এখানে লিখে দিই যে 1 মোল সমান আয়তন হয়
22.4 লিটার। এখানে সামনে যেহেতু 3 রয়েছে, তাহলে আমরা ধরতে পারি যে 3 মোল সমান কত লিটার হবে, 22.4 গুণিতক 3। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 67.2 লিটার। আমরা তাহলে এখানে লিখতে পারি যে 1 মোল C3H6 থেকে 67.2 লিটার CO2 পাওয়া যায়। তো আমাদের বলেছে কি 2 মোল C2H6 থেকে কতটা পাওয়া যাবে, যে 76.2 বাই 1 ইন্টু 2, পয়েন্ট উঠলে নিচে একটা 10 আসবে। তো একে আমরা কাটাকাটি করতে পারি বা গুণ করে দিতে পারি, যে 2 দুগুণে 4, 2 সাথে 14, 4 হাতে থাকলো 1, 6 2 12, 13 হচ্ছে। এবং যেহেতু নিচে একটা শূন্য ছিল, তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার CO2 পাওয়া যায়। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটি একটু আমরা দেখে নেব। একটি ফ্লাক্সের আয়তন 500 সিসি। স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলে ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? তো আমাদের প্রশ্নে আয়তন V1 সমান বলেছে যে 500 সিসি। আমাদের দ্বিতীয় যে আয়তনটি হচ্ছে সেটা জিজ্ঞাসা চিহ্ন মানে বের করতে বলছে। আমাদের প্রথম টেম্পারেচার T1 ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে বৃদ্ধি করে হয়েছে কত, T2 সমান 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, V1 T1 সমান V2 T2। তো এই সমীকরণে মানগুলো পুট করবার আগে এই সেলসিয়াসগুলো থেকে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে, তাই আমরা 25-এর সঙ্গে 273 যোগ দিলাম, এটি আমরা পাচ্ছি 298 কেলভিন। নেক্সট এদিকেও একই রকমের 273 যোগ করতে হবে 35-এর সঙ্গে, এটা আমরা পাচ্ছি 308 এত কেলভিন। এবারে আমরা মানগুলো পুট করব। তো তার আগে V2 এর মান চাইছে, V2কে অপোজিটে রাখলাম, V1 T1 ইন্টু T2। তো V1 এর মান কত, V1 এর মান 500 ইন্টু T2 এর মান 308 বাই T1 এর মান 298। তো এটা ক্যালকুলেশন করতে পারো, আমরা 2 দিয়ে কাটতে পারো, 2 একে 2 এবং 2 4 8, 2 8 2 লং 18। ওকে, এদিকে আমরা যে 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 5 10, 0 হচ্ছে। তো আর বিশেষ কাটাকাটি একটা কোনো যাচ্ছে না। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তো উপরটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 77000 বাই 149। একে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 516.78। ওকে, এবারে এটা তো হচ্ছে V2-র আয়তন, কিন্তু আমাদের বলেছে গ্যাস যে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। ওকে, তো এখানে আমরা নিচে জায়গা না থাকার জন্য উপরে করে দিচ্ছি যে বাতাসটি বেরিয়ে যাবে যে 516.78। এখান থেকে আমাদের কত চাপ ছিল, 500, তো এটা মাইনাস করলে আমরা পাচ্ছি 16.78, এটি এত সিসি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে বলছে বাতাসের আয়তন ও উষ্ণতা বৃদ্ধির লেখচিত্রটি অঙ্কন করো। তো এটা কীরকম হবে, ধরো এই গ্রাফটা অঙ্কন করলাম, তো এদিকে টি রাখি, তো এদিকে উপরের দিকে ভি রাখলাম, মানে আয়তন। ভি প্রথম ছিল কত, 500, তারপরে হয়েছে
516.78 এত সিসি। তো আমাদের টেম্পারেচার কত ধরলাম 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপর টেম্পারেচারকে বাড়িয়ে হলো 35 ডিগ্রি সেলসিয়াস। তো যখন আয়তন 500 ছিল তখন টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এদের যোগ করলে কেন্দ্রটা ঠিক এইখানে হচ্ছে। তারপরে 35 ডিগ্রি সেলসিয়াস করায় তার আয়তন বৃদ্ধি পায় 516.78 হয়ে যায়। তাহলে আমরা এই যে সরল রেখাটি পাচ্ছি, ওকে, এটি হচ্ছে আমাদের গ্রাফ। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। এই যে এখানে তুলনা মানে এটা সাদৃশ্য, এটা বৈসাদৃশ্য করতে পারো, বৈসাদৃশ্য। আর নেক্সট সাদৃশ্য, এই যে এখানে সাদৃশ্যটি তুলে ধরা হলো। পরবর্তী প্রশ্ন বলছে তরলের মতো গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন। এই যে তরলের, আচ্ছা ওটি একটু অ্যাড করতে ভুলে গেছি, অ্যাড করে দিচ্ছি, 1 মিনিট। অ্যান্সারটি অ্যাড করে দিয়েছি, এই যে, ওকে। নেক্সট পরবর্তী প্রশ্নটির সঙ্গে কি বলছে, লোহা, ইনভার, তামা, অ্যালুমিনিয়াম, পিতল এর মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি হয়ে থাকে, এটি হবে পিতলের। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অতিবেগুনি রশ্মির ব্যবহার লেখো। এই যে অতিবেগুনি রশ্মির ব্যবহার দেওয়া হলো। বলছে রৈখিক বিবর্ধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান হবে, এটির উত্তর হবে 1। নেক্সট এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটির অ্যান্সারটিও দেখে নেব। বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 এবং বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 9/8 হলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত। তো আমাদের প্রশ্নে বলেছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তো আমরা একটু লিখে নেব, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। তো একে আমরা কি সংকেত লিখব, যেহেতু বায়ু বলছে তাকে আমরা এ দিলাম, প্রতিসরাঙ্ককে মিউ, এবং কাঁচের বলেছে কাঁচকে জি মানে গ্লাস দিয়ে চিহ্নিত করলাম, আর এ হচ্ছে বায়ু এয়ার, তাই এ দিয়ে চিহ্নিত করলাম। এটা আমাদের বলেছে 3/2। তো এই যে এ মিউ জি এর অর্থটা তোমাদের একটু বুঝিয়ে দিই, যে মিউ জি বাই মিউ এ, ওকে, এটা হচ্ছে অর্থ। নেক্সট পরবর্তী যেটা আমাদের বলেছে যে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাহলে কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে, তাই এ দিলাম এয়ার, প্রতিসরাঙ্ক মিউ, কার প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক মানে ওয়াটার, ডাব্লু দিলাম। তো এর মান কত বলেছে, 9/8। তো এই এ মিউ ওয়াটার এর অর্থ কি হবে, যে মিউ ওয়াটার বাই মিউ এ, ওকে। এবারে আমাদের কি চেয়েছে, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত। তো এখানে লিখে নেব জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, ওকে। তো এটা কার সাপেক্ষে বলেছে, জলের প্রতিসরাঙ্ক মিউ, কাঁচের প্রতিসরাঙ্ক তাই আমরা জি দিলাম, এর মান জিজ্ঞাসা চিহ্ন। তো এর অর্থ আমরা কি লিখতে পারি, যে ডাব্লু মিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লু। এবারে মিউ জি এবং মিউ ডাব্লু এর মান আমরা কিভাবে নির্ণয় করব, নেক্সট পেজে দেখতে পারি। এখান থেকে দেখো মিউ জি এর মান বের করতে পারি, এখানে মিউ ডাব্লু এর মান নির্ণয় করতে পারি। তো ওটাই আমরা এখন করব, মিউ জি এর মান নির্ণয় করলে আমরা এখানে পেয়ে যাব এ মিউ জি ইন্টু মিউ এ। ঠিক এখানেও একই রকমের মিউ
ডাব্লু এর মান নির্ণয় করব, তাই এ মিউ ডাব্লু ইন্টু মিউ এ। তো ক্লাসটিকে যদি একটু বুঝতে সমস্যা হয় তোমরা দরকার হয় আবারও এই ক্লাসটিকে দেখো, কারণ এখানে মিউ মিউ কথাটা এমন বলছি ইউ মিউ যেন না হয়ে যায়। ওকে, তো ধীরে ধীরে বুঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। তো এখান থেকে আমরা মিউ জি এবং মিউ ডাব্লু এই দুজনের মানটা পেয়ে গেলাম। এখানে এবার আমরা ওই মানগুলো বসাতে পারি। তো মিউ জি এর মানটা কত হয়েছিল, এ মিউ জি ইন্টু মিউ এ, দরকার হয় তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, এই যে মিউ জি এর মানটা দেওয়া হলো, ঠিক ওরই পরে মিউ ডাব্লু রয়েছে, তার মানটা এটা আমরা পুট করব। এটার মান ছিল এ মিউ ডাব্লু ইন্টু মিউ এ। এখানে মিউ এ, এদিকে মিউ এ কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কি এ মিউ জি বাই এ মিউ ডাব্লু। এবারে এই এ মিউ জি এ মিউ ডাব্লু এদের মান আমরা এই যে এখানে লিখে রেখেছি, ওই মানগুলো আমরা এখানে পুট করব। তো এ মিউ জি এর মান কত ছিল, 3/2। নেক্সট এ মিউ ডাব্লু এর মান ছিল 9/8। তো এখানে এটা একটু উল্টে যাবে, 9/8। ওকে, এবারে আমরা এটিকে উল্টে যাবে বলছি কিন্তু এখানে সোজা লিখে দিয়েছি। কিভাবে উল্টে যাচ্ছে সেটা একটু তোমাদের বুঝিয়ে দিই। তো যারা বুঝতে পারছো খুবই ভালো জিনিস। আচ্ছা, এটাকে আমরা এদিকে ফাঁকে করি। এ মিউ জি এর মান ছিল 3/2 বাই এ মিউ ডাব্লু এর মান ছিল 9/8। তো এটিকে আমরা কি করেছি, 3/2, এই 8টা উপরে চলে যাচ্ছে। ওকে, ইন্টু 8/9। এটা এবার কাটাকাটি করব, 3 দিয়ে দিলে 3 তিরিকে 9, 2 দিয়ে দিলে 2 4 8, তাহলে আমরা পাচ্ছি 3/4। ওকে, তাহলে আমাদের মান চেয়েছিল কার, ডাব্লু মিউ জি, তো এর মান আমরা পেয়ে গেলাম 3/4। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলতে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান এফ ও 2f এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি চিত্রের সাহায্যে দেখাও। এই যে একটা এফ, এটা F1 রয়েছে, এটাকে আমরা F2 বলতে পারি। ওকে, আর এখানে বলেছে এফ ও 2f এর ঠিক মাঝখানে বস্তুটি আছে, মানে ঠিক মধ্যে আর কি, ঠিক মাঝে ঠিক জিনিসটা নয়, মধ্যে। তো এখানে কি হয়ে যাবে, এই যে অ্যান্সারটি এবং তার সঙ্গে চিত্রটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, এই ম্যাথটা একটু আমরা দেখে নেব। একটি বাড়িতে 4টি 100 ওয়াট এর বাল্ব প্রতিদিন গড়ে 6 ঘন্টা করে, 2টি 80 ওয়াটের পাখা প্রতিদিন গড়ে 10 ঘন্টা করে, একটি 80 ওয়াটের টিভি প্রতিদিন গড়ে 4 ঘন্টা করে চলে। তো 2024 সালের ফেব্রুয়ারি মাসে ওই বাড়িতে কত টাকার বৈদ্যুতিক বিল এসেছিল? দেওয়া আছে 1 বিওটি তড়িৎ শক্তির দাম 5 টাকা। তো আমাদের এই ম্যাথটি করার আগে আমাদের মোট ওয়াট দেখতে হবে। মোট ওয়াট দেখো, 100 ওয়াটের ল্যাম্প জ্বলছে, ল্যাম্প রয়েছে 4টি, প্লাস 80 ওয়াটের রয়েছে 2টি, প্লাস 80 ওয়াটের টিভি বলেছে 1টি। ওকে, তো টোটাল আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 400 প্লাস 80 দুগুণে 160 প্লাস 80 একে 80, এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 640 ওয়াট। নেক্সট পরবর্তী যে মোট ঘন্টা, এবারে এই 100 ওয়াটের যে 4টি বাল্ব জ্বলে সেটি প্রতিদিন 6 ঘন্টা করে,
প্লাস 80 ওয়াটের পাখা প্রতিদিন 10 ঘন্টা, 80 ওয়াটের টিভি প্রতিদিন 4 ঘন্টা, তাহলে কত হচ্ছে টোটাল? 20 ঘন্টা। এবারে আমাদের এখানে বলেছে 2024 সালের ফেব্রুয়ারি মাস, তো এখানে লিখব 2024 সাল লিপিয়ারি হওয়ায় ফেব্রুয়ারি মাসে 29 দিন, অতএব মোট ঘন্টা হবে যে 29 গুণিতক 20 সমান আমরা পাচ্ছি 580 ঘন্টা। এখন আমাদের বিওটি নির্ণয় করতে হবে, তো 1 বিওটি যার সমীকরণ হয়ে থাকে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। তো 1 ওয়াট কত আমাদের বেরিয়েছিল? 460 ইন্টু ঘন্টা কত বেরিয়েছে? ঘন্টাটা আমাদের 580, 1 মিনিট দেখে নিই। ওকে, 580 বাই হাজার, উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 3712। তো নিচে যেহেতু একটা শূন্য ছিল তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিলাম, এত ইউনিট। ওকে, এবারে আমাদের প্রশ্নে বলেছে যে 1 ইউনিট সমান হয়ে থাকে কত টাকা, একটু দেখে নিই। 1 ইউনিট বলেছে যে 5 টাকা। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 5 টাকা। তাহলে 371.2 ইউনিট সমান কত হয়ে যাবে? যে 371.2 গুণিতক 5। তো এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 1856 এত টাকা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এটা কি আমরা দেখে নেব। বলছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া বলতে কি বোঝো? এই যে অ্যান্সারটি দিয়েছি। নেক্সট বলেছে চৌম্বক প্রবাহ ঘনত্ব বলতে কি বোঝায়? এই যে ওরই নিচে অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট পরবর্তীতে বলছে একটি পরিবাহী তারকে সমান 2 ভাগে ভাগ করলে পরিবাহীর রোধ ও রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হয় ও কেন? এই যে অ্যান্সারটি দিয়েছি, কেন এবং কিভাবে পরিবর্তন হয় দুটোই দেওয়া হয়েছে। নেক্সট বলছে ইউরেনিয়াম যার ভর সংখ্যা 235 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 92, নিউক্লিয়াসের বিভাজন বিক্রিয়াটি সমীকরণ সহ ব্যাখ্যা করে। এই যে সমীকরণ এবং ব্যাখ্যার চিত্র সব কিছু দিয়ে বোঝানো হয়েছে। নেক্সট বলছে কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়? এই যে পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝো দেওয়া হয়েছে। নেক্সট বলছে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 14 এর প্রথম 3টি মৌলিক পদার্থ CSIGE একে এদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এদের ঊর্ধ্বক্রমে সাজানো হলো এই যে CSI এবং GE। নেক্সট পরবর্তীতে বলছে ABC 3টি মৌলিক পারমাণবিক সংখ্যার যথাক্রমে 9, 10, 11। বলছে মেন্ডেলের পর্যায় সারণীতে এদের অবস্থানগুলো কি কি? তো এদের অবস্থানগুলো আগে লিখে দিই। যে এ মৌলটি গ্রুপ 17 নম্বর এবং পর্যায় 2-এ অবস্থান করবে, এবং বি যেটা রয়েছে গ্রুপ এটা 18-তে এবং 1 মিনিট, এটা হচ্ছে গ্রুপ 18 এবং পর্যায় হয়ে যাবে যে 2-এ, এবং সি মৌলটি ঠিক একই রকমের গ্রুপ 1-এ এবং পর্যায় হচ্ছে 3। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে এদের দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। তো এদের 2-এ সংকেত হয়ে যাচ্ছে যে A B C। নেক্সট
তিনে বলছে এদের দ্বারা গঠিত যৌগের, আচ্ছা এটা তো হয়ে গেল। সিতে বলছে যে এদের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, Na বেশি হবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণের আয়নায়ন বা বিয়োজন মাত্রা বলতে কি বোঝায়? বিয়োজন মাত্রার সঙ্গে তড়িৎ বিশ্লেষণের তড়িৎ পরিবহন ক্ষমতা কিভাবে সম্পর্কিত? তো তোমাদের এই প্রশ্নটি যেটা দেওয়া রয়েছে 1+2, তো বিয়োজন মাত্রা কাকে বলে তোমরা শুধু এটুকু করবে, যেটা আমি বলে দিচ্ছি। গলিত বা দ্রবীভূত অবস্থায় যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে, এই গলিত বা দ্রবীভূতর সামনে এটা একটু লিখে দিবে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে, বা এখানে লিখে দিচ্ছি আমি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজিত হওয়াকে তড়িৎ বিয়োজন বা আয়নীভবন বলা হয়ে থাকে। ওকে, তো যদি 2 নাম্বার দেয় তাহলে এই যে পুরোটা রয়েছে পুরোটা তোমরা লিখতে পারো, যেহেতু এখানে 1 নম্বরের জন্য, তাই 1 নম্বরের জন্য উত্তর ওটা। নেক্সট বলছে বিয়োজন মাত্রার সঙ্গে তড়িৎ বিশ্লেষণের তড়িৎ পরিবহন ক্ষমতা কিভাবে সম্পর্কিত? এটা কিভাবে লিখবে দেখো, এই সংজ্ঞা থেকেই লেখা সম্ভব। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে বিগলিত করলে বা আয়ননকারী দ্রাবকে দ্রবীভূত করলে তড়িৎ বিশ্লেষ্যটি স্বতঃস্ফূর্তভাবে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত কণা উৎপন্ন করে। এই আয়নগুলিকে আয়ন বলে। ধনাত্মক আয়ন হলো ক্যাটায়ন ও ঋণাত্মক আয়ন হলো অ্যানায়ন। ওকে, এবারে এখান থেকে লিখবে এই আয়নগুলি তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ করে থাকে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে উত্তপ্ত একটি ধাতু এর ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে এদের বিক্রিয়ায় একটি যৌগ বি উৎপন্ন হয়। বি এর সঙ্গে জলের বিক্রিয়ায় একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়। তো এ বি সি কে শনাক্ত করতে বলছে। তো এখানে বলছে এ, যার সঙ্গে N2 যোগ করলে বি উৎপন্ন হয়। এবার এই বি এর সঙ্গে H2O কে মানে জল যোগ করলে একটা সি তৈরি হয়, এটি হচ্ছে ঝাঁঝালো হয়ে থাকবে। তো এখানে এ হয়ে থাকবে Mg এবং বি হয়ে থাকবে Mg3N2 এবং সি হয়ে থাকবে NH3। ওকে, আশা করছি এ বি সি তিনটেকে শনাক্তকরণ হয়ে গেল। তো এদের বিক্রিয়াটা কীরকমই হবে, যে 3Mg বিক্রিয়ার সাথে ব্যালেন্স একসাথে করে দিচ্ছি। ওকে, Mg3N2। নেক্সট যেটা হবে Mg3N2 এর সঙ্গে কি যোগ করব, যে H2O জল। ওকে, এটা যোগ করলে আমরা পাচ্ছি 3MgOH এর হোল 2, যেটা অধক্ষিপ্ত আকারে পড়বে, তার সঙ্গে 2NH3, এটা গ্যাস আকারে নির্গত হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে C2H6কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু C2H4কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? এখানে অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট বলছে গঠন সংকেত লেখো। এতে বলছে 112 টাইক্লোরোপ্রোপেন, তো এটা এখানেই করে দিচ্ছি। তো এটা এর দাগ, এটা হয়ে যাবে Cl, এক বন্ধন CH, এদিকে একটা Cl, এদিকে CH, এর আর একটি হাতে Cl, আর একদিকে হয়ে যাবে CH3। নেক্সট বলছে 2 মিথাইল বিউটেন বি, তো এটা হচ্ছে CH3 CH CH2 CH3, যেহেতু 2 বলেছে
তো দ্বিতীয় নম্বর কার্বনে CH3। নেক্সট বলছে 3 মিথাইল বিউটান 2 ol, এটাকে নেক্সট পেজে করে দিচ্ছি। সিতে CH3 CH2 CH, একদিকে হয়ে যাচ্ছে CH3 এক বন্ধন CH2 এক বন্ধন OH। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, আজকে আমাদের টপিকের মধ্যে যতগুলো কোশ্চেন ছিল সবগুলো আমরা মোটামুটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। তো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আমরা যে আজকে ক্লাসটা করলাম পার্ট 1 এবং পার্ট 2, যে ফাইনাল পিডিএফটা রেডি হয়েছে, সেটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে, ওখানে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষে তোমরা ওখানে পিডিএফটি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।